হ্যালো ভিউয়ার্স, আমি জাহিদ হাসান উল্লাস। সবাইকে উল্লাস টেক সলিউশনে আবারও স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের পরিচিতি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ডেটাবেজের শর্ট ফর্ম হচ্ছে ডিবিএমএস। এর পূর্ণরূপ হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেজের ডেফিনেশন হচ্ছে কালেকশন অফ সেম অর রিলেটেড ডেটা। আর বাংলায় বললে বলা যায় সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকেই বলা হয় ডেটাবেস। একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিলে আরও সহজ হবে ব্যাপারটা। চলুন আমরা এখন একটি স্কুলের ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করব। একটি স্কুলের ম্যানেজমেন্ট সিস্টেমে কি কি মডিউল থাকতে পারে? স্টুডেন্টের একটি টেবিল থাকতে পারে, টিচারদের একটি টেবিল থাকতে পারে, স্টুডেন্টরা হচ্ছে অ্যাসাইনমেন্ট করে অনলাইনে জমা দিবে সেটার জন্য একটি টেবিল থাকতে পারে, প্যারেন্টসদের জন্য একটি টেবিল থাকতে পারে, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য একটি টেবিল থাকতে পারে, অ্যাকাউন্টেন্ট যারা ফি কালেকশন করে তাদের জন্য একটি টেবিল থাকতে পারে, ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য টেবিল থাকতে পারে, স্কুল থেকে যে কোনো নোটিশ SMS এর মাধ্যমে জানিয়ে দিতে পারে সেই জন্যও একটি টেবিল থাকতে পারে। খেয়াল করুন, এই স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা গার্মেন্টস লেবারার এদের সাথে কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র এই মডিউলগুলা, যেমন স্টুডেন্টের সাথে টিচারের একটি সম্পর্ক থাকবে, টিচারদের সাথে আবার অ্যাকাউন্টেন্টের সম্পর্ক থাকবে, প্যারেন্টসের সাথে আবার টিচারদের একটি সম্পর্ক থাকবে, স্টুডেন্টের সাথে আবার ট্রান্সপোর্ট সিস্টেমের একটি সম্পর্ক থাকবে। তার মানে প্রত্যেকটি ডাটা এক একটির সাথে সম্পর্কযুক্ত। আর এই এক বা একাধিক ডেটার সমাবেশকেই বলা হয় একটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। ডেটাবেজের সুবিধা অনেক। প্রথমে আমরা বলতে পারি ডেটার সংরক্ষণ। ডেটার সঠিকতর নিশ্চয়তা প্রদান করা যায় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। চাইলেই আমরা যে কোনো সময় সেই ডেটাটি আমরা ব্যবহারও করতে পারি। সহজে আমরা সেই ডেটাকে আবার নির্দিষ্ট রেকর্ডে অনুসন্ধানও করা যায়। চাইলেই আবার বিভিন্ন ধরনের রিপোর্টও তৈরি করা যায়। আমরা চাইলেই এক বা একাধিক সেই ডেটা শেয়ার করতেও পারি। এক্সাম্পল হিসেবে বলা যায়, গুগল থেকে আমরা যে কোনো ডেটা যে কেউ ব্যবহার করতে পারে এবং চাইলেই আমরা যতবার খুশি ততবার এটি শেয়ারও করতে পারি। এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু অসুবিধাও রয়েছে। প্রথম অসুবিধা হচ্ছে মাঝে মধ্যে ভুল ডেটার কারণে অনেক সময় ডেটাবেজের প্রক্রিয়াকরণ পদ্ধতি অনেক ধীরগতি সম্পন্ন হয়ে যায়। এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম চালানোর জন্য অভিজ্ঞ জনশক্তির প্রয়োজন হয়। শুধু অভিজ্ঞ জনশক্তিই নয়, তার সাথে এর মেইনটেন্সের জন্য অধিক যন্ত্রপাতি অথবা সফটওয়্যারের প্রয়োজন হয়, যেটি অধিক ব্যয় সাপেক্ষ। এখন আমরা ডেটা আর ইনফরমেশন সম্পর্কে জানব। ডেটা এই শব্দটি ডেটম শব্দ থেকে এসেছে আর এর অর্থ হচ্ছে উপাত্ত। যদি আমরা বলি ডেটাবেস, তাহলে ডেটা শব্দের অর্থ উপাত্ত আর বেস অর্থ ঘাঁটি। তাহলে বলা যায় ডেটাবেস শব্দের অর্থ হচ্ছে ডেটার ঘাঁটি বা সমাবেশ। আর ইনফরমেশন এর অর্থ হচ্ছে তথ্য। আমরা এখন শিখব ডেটা আর ইনফরমেশন মূলত কি। যদি আমরা এই বক্সের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো অনেক এলোমেলোভাবে টেক্সট আর কিছু নাম্বার দেওয়া আছে, যার মাধ্যমে আমরা চাইলেই নির্দিষ্ট কোনো তথ্য খুঁজে পাবো না। যদি এখন এই টেবিলের দিকে খেয়াল করা যায় তাহলে খেয়াল করুন, প্রথম রোর ক্ষেত্রে এই আবিরের রোর দিকে যদি আমরা খেয়াল করি তাহলে একটি নির্দিষ্ট তথ্য পাবো। আবির একজন স্টুডেন্ট, যার রোল হচ্ছে 101, ক্লাস 9-এর একজন স্টুডেন্ট, যার এজ হচ্ছে 15, তার অ্যাড্রেস হচ্ছে উত্তরা। তার মানে আবির 101, 9, 15, উত্তরা এই এলোমেলো শব্দগুলিকে অথবা নাম্বারগুলিকে এক একটি বলা হয় ডেটা।
আর এই এক বা একাধিক ডেটা মিলে একটি সুশৃঙ্খল ইনফরমেশন তৈরি করে। যদি আমরা ইভার রোর ক্ষেত্রে খেয়াল করি, আমরা পরিপূর্ণ একটি ইনফরমেশন পাব। ইভা, যার নাম, রোল হচ্ছে 102, ক্লাস 10, এজ হচ্ছে 16, অ্যাড্রেস হচ্ছে মিরপুর। তার মানে পরিপূর্ণ একটি তথ্য আমরা পাব। তাহলে আমরা বলতেই পারি ডেটা হচ্ছে ইনফরমেশনের অংশ, অর্থাৎ পিচ অফ ইনফরমেশন। আর এই এক বা একাধিক ডেটা মিলে তৈরি করে একটি সুশৃঙ্খল ইনফরমেশন। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। ডেটাবেজে আমরা বিভিন্ন ধরনের ডেটা ব্যবহার করে থাকি। এইগুলিকে বলা হয় এক একটি ডেটা টাইপ। এই যে নেম, আইডি, এজ, স্যালারি, জয়নিং ডেট, অ্যাটেন্ডেন্স, অ্যাড্রেস, এক একটিকে বলা হয় ডেটা টাইপ। এই নেম, অ্যাড্রেস এইগুলি হচ্ছে ক্যারেক্টার বা টেক্সট। এই নেমের ক্ষেত্রে আমরা ক্যারেক্টার অথবা টেক্সট বলতে পারি। আর অ্যাড্রেসের ক্ষেত্রে খেয়াল করুন, এই টেবিলে মিরপুর 2 অর্থাৎ একটি নাম্বার সাথে হচ্ছে টেক্সট ব্যবহার করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি ভার্চার অথবা ক্যারেক্টার। আইডির ক্ষেত্রে এই নাম্বারগুলিকে বলা হয় অটো নাম্বার। 1 2 3 4 5 6 7 8 এই নাম্বারগুলি অটো জেনারেট হয়, তাই এইগুলিকে বলা হয় অটো নাম্বার। এজ, এটি হচ্ছে নাম্বার। স্যালারি, এই সাইনকে বলা হয় ডলার সাইন, এটিকে কারেন্সি সাইনও বলা হয়। এরপর হচ্ছে জয়নিং ডেট। এই জয়নিং ডেটের ক্ষেত্রে ডেট টাইম ব্যবহার করা হয়। অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে খেয়াল করুন 85.25, আর নিচের হচ্ছে টেবিলে দেওয়া আছে 90.5। এইগুলিকেও বলা হয় নাম্বার। তবে এই এজের ক্ষেত্রে নাম্বারগুলিকে বলা হয় রিয়েল নাম্বার অর্থাৎ ইন্টিজার নাম্বার। আর এই দশমিক অর্থাৎ ডেসিমালকে বলা হয় ফ্লোট নাম্বার। তার মানে আমরা খুব সহজেই ডেটা টাইপগুলো বের করতে পারবো যে কোনো টেবিল থেকে। একটি টেবিলের ডেটা, ফিল্ড, রেকর্ড, ফাইল কিভাবে বের করা যায় এখন আমরা শিখব। এই টেবিলের নেম, রোল, ডিপার্টমেন্ট, অ্যাড্রেস, ইমো 101, সায়েন্স মিরপুর, চৈতি 102, সায়েন্স উত্তরা, এই টেবিলের প্রত্যেকটি সেলকে বলা হয় এক একটি ডেটা। আর এই নেম, রোল, ডিপার্টমেন্ট, অ্যাড্রেস এইগুলিকে বলা হয় এক একটি ফিল্ড। এই নেমের এই কলামে যদি খেয়াল করি, এই কলামে শুধুমাত্র নামই থাকবে। এই কলামে কখনো রোল বা ডিপার্টমেন্ট বা অ্যাড্রেস ব্যবহার করা হবে না। তার মানে এই ফিল্ড দ্বারা নির্দিষ্ট করা হয় হেডিং টেক্সট, যার মাধ্যমে কলামের বাকি ডেটাগুলিও সিলেক্ট করা হয়ে থাকে। এরপর আসি রেকর্ড। আমরা যদি ইমোর এই রোতে খেয়াল করি তাহলে দেখতে পাবো ইমো একজন স্টুডেন্ট, যার রোল হচ্ছে 101, ডিপার্টমেন্ট হচ্ছে সায়েন্স, অ্যাড্রেস হচ্ছে মিরপুর। তার মানে এই রোর দিকে খেয়াল করলে আমরা ইমোর পুরো ইনফরমেশন পেয়ে যাব। এই এক একটি ফিল্ড মিলে একটি রেকর্ড তৈরি করে। এখন আমি ফাইল নিয়ে আলোচনা করব। যদি আমি বলি এই টেবিলটি হচ্ছে সায়েন্স গ্রুপ স্টুডেন্টদের একটি টেবিল। এই টেবিলে শুধুমাত্র সায়েন্স গ্রুপ স্টুডেন্টদের হচ্ছে ডেটা থাকবে। এই জায়গায় দুটি স্টুডেন্টের ইনফরমেশন দেওয়া আছে। একটি টেবিলে এক বা একাধিক রেকর্ড থাকতেই পারে, আর এই এক বা একাধিক রেকর্ড মিলে পরিপূর্ণ একটি ফাইল তৈরি করে। তার মানে এই স্টুডেন্টের এইটিকে বলা হয় একটি ফাইল। আর এই ফাইলের প্রত্যেকটি রোকে বলা হয় এক একটি রেকর্ড। আর প্রতিটি হচ্ছে সেলকে বলা হয় এক একটি ডেটা। আর এই হেডিং টেক্সট এইগুলিকে বলা হয় এক একটি ফিল্ড।
তাহলে আমরা শিখে গেলাম একটি ডেটাবেস থেকে কিভাবে ডেটা, ফিল্ড, রেকর্ড, ফাইল শনাক্ত করা যায়। চলুন এখন আমরা এন্টিটি আর অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করি। এন্টিটি হচ্ছে প্রতিটি ডেটাবেসের মৌলিক একক, আর অ্যাট্রিবিউট হচ্ছে এই এন্টিটির প্রপার্টিজ বা বৈশিষ্ট্য। যদি এই উদাহরণের দিকে খেয়াল করি, স্টুডেন্টের অ্যাড্রেস, এজ, আইডি, নেম এইগুলি হচ্ছে তার অ্যাট্রিবিউট, আর স্টুডেন্ট এটি হচ্ছে এন্টিটি। আমরা আরেকটি উদাহরণ দিতে পারি, কালার অর্থাৎ রং। রং হচ্ছে এন্টিটি, আর এর অ্যাট্রিবিউটগুলো হচ্ছে যে কোনো কালার হতে পারে, রেড, ব্লু, হোয়াইট, এইগুলিকে কালারের অ্যাট্রিবিউট বলা হয়। এন্টিটি হচ্ছে ডেটাবেজের মৌলিক একক, আর এর প্রপার্টিসগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। আশা করি প্রতিটি টপিক আপনারা বুঝেছেন। যদি কোনো টপিকের ওপর মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্রতিটি ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক ডিসক্রিপশন সেকশনে দেওয়া আছে। আশা করি নেক্সট ভিডিওতে আমরা কি, এসকিউএল এইগুলি নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।